গোলাম মাওলা রনি বাংলাদেশের টক অঙ্গনে দাপিয়ে বেড়ানো এক আলোচিত নাম। জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা থেকে শুরু করে বাংলাদেশের মূলধারার প্রায় অনেক গণমাধ্যমে নিয়মিত হাজির হয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গের নানা রকম দোষ-ত্রুটি অনেক রসিয়ে কষিয়ে অভিনব ভঙ্গিমায় প্রকাশ করতে, বর্ণনা করতে আমরা তাকে দেখি। একই সঙ্গে প্রাচীন ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, আধুনিক ইতিহাস, বিভিন্ন রকমের ইতিহাসের প্রেক্ষাপট বর্ণনা করে জাতিকে নানা রকম নসিহত প্রদান করেন। বাট অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে অন্যের দোষ-ত্রুটি বর্ণনাকারী এই ভদ্রলোক নিজেই ব্যক্তি জীবনে এক ভয়ানক দুষ্ট প্রকৃতির লোক, এবং ইতিহাসের এই মহান শিক্ষক তিনি নিজে ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। ইতিহাসের একেবারে ফান্ডামেন্টাল প্রাইমারি লেভেলের একটা শিক্ষা হচ্ছে যে সীমা লঙ্ঘনকারীদের পরিণাম ভালো হয় না। দুঃখজনকভাবে এই শিক্ষাটা উনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেননি। দেখুন, ইলিয়াস হোসেন কিন্তু এই রনির পেছনে লাগেনি। ইলিয়াস হোসেনের আজকের বাস্তবতায় রনি তার ফোর্থ সাবজেক্টের মধ্যেও পড়ে না। সেই সময় তার নেই যে রনির পিছনে ইনভেস্ট করবার মতো। রনির দ্বিতীয় স্ত্রী ফারজানা, যাকে মিস্টার রনি অন্যের বউ থাকা অবস্থায় ভুলিয়ে ভালিয়ে পটিয়ে অত্যন্ত সংগোপনে প্রথম স্ত্রীকে না জানিয়ে, সমাজ সংসারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন এবং তারা সংসার করছিল। সম্প্রতি তাদের সংসারে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, নানা রকম জটিলতা দেখা দিয়েছে এবং রনি চাচ্ছে না এই সম্পর্কটাকে আর কন্টিনিউ করতে। তো নিরুপায় এই মহিলা, রনির দ্বিতীয় স্ত্রী, তিনি ইলিয়াসের শরণাপন্ন হয়েছেন এবং মহিলার বিশ্বাস যে ইলিয়াস হোসেন যদি একটা পোস্ট করে তাহলে রনি ভয় পাবে, তার সঙ্গে কম্প্রোমাইজ করবে, সংসারটা কন্টিনিউ করবে, টিকে যাবে। এই বিশ্বাসে সে ইলিয়াস হোসেনকে অনেক অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করে একটা পোস্ট দেওয়ার জন্য। এখানে কিন্তু ইলিয়াস হোসেনের কোনো ব্যক্তি ইন্টারেস্ট কাজ করেনি। এই মহিলার রিকোয়েস্টে তার সংসারটা টিকবে, সে তার স্বামীকে ফেরত পাবে, সংসার করতে পারবে, সেই স্বার্থে ইলিয়াস হোসেন কিন্তু পোস্টটা দিয়েছিল এবং যেটি একটি ভ্যালিড পোস্ট। এবং গোলাম মাওলা রনি তিনি যদি আসলেই বুদ্ধিমান, বিচক্ষণ কিংবা ভদ্রলোক হতেন তাহলে কিন্তু এই বিষয়টা আলোচনায় আসার সঙ্গে সঙ্গে তিনি ঘরের বিষয়টা ঘরোয়া পরিবেশে বা অ্যাট এনি কস্ট তিনি মিটিয়ে ফেলতেন। কিন্তু সেটা না করে তিনি কি করলেন? তিনি ইলিয়াস হোসেনের মাসুম দুই বাচ্চাকে নিয়ে জঘন্য মিথ্যাচার করে অনেক নোংরা কথা বলে একটা পোস্ট দিলেন। সীমা লঙ্ঘন। এবং এখানেই থেমে থাকেননি। ইলিয়াস হোসেনের পরলোকগত মা, যিনি এখন আল্লাহর কাছে চলে গেছেন, তাকে নিয়ে যে বর্বর, অসভ্য, অকল্পনীয় মিথ্যাচার করে যে নোংরা কথাবার্তাগুলি লিখেছে সেটা যেন তেন হারামির পক্ষেও লেখা সম্ভব না। তাদেরও হাত কাঁপবে, বুক কাঁপবে। সীমা লঙ্ঘনেরও সীমা লঙ্ঘন করে ফেলেছেন। ইলিয়াস হোসেনের মা, তিনি অত্যন্ত উঁচু মাপের একজন ধার্মিক, পর্দানশীল, পরহেজগার নারী ছিলেন। একজনের মাকে নিয়ে এমন কথা বলা যায়, লেখা যায়, অকল্পনীয়, অবিশ্বাস্য, ভয়ঙ্কর রকমের সীমা লঙ্ঘন হয়ে গেছে। ফলশ্রুতিতে যা হবার তাই হয়েছে। সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ ভালোবাসেন না, সীমা লঙ্ঘনকারীদের পরিণাম হয় ভয়ানক। ইলিয়াস হোসেন অকাঠ্য তথ্য প্রমাণের ভিত্তিতে গোলাম মাওলা রনির সামাজিক পারিবারিক জীবন জয় বাংলা করে দিয়েছেন। আমি ঠিক জানি না যে এই পরিস্থিতিতে গোলাম মাওলা রনি তার পরিণত বয়স্ক ছেলে মেয়েদের সামনে, পরিবার পরিজনের সামনে কিভাবে মুখ দেখাচ্ছেন, কিভাবে কোন মুখে অফিস করছেন।
আমার অনেক বড় কৌতূহলের একটা জায়গা। এবং আমার আরো কৌতূহল হচ্ছে যে রাতে তিনি কোন মাত্রার ওষুধ সেবন করে ঘুমানোর চেষ্টা করেন। এবং আমার বিশ্বাস বাংলাদেশে যে সমস্ত টিভি হোস্ট এবং আয়োজক রয়েছেন তাদের মধ্যে যদি ন্যূনতম সভ্যতা জ্ঞান থাকে, তাহলে এমন একটা লম্পটকে আর তাদের ক্যামেরার সামনে হাজির করবে না। আগে ছিলেন গোলাম মওলা রনি, তারপরে হয়েছেন গোলাম ময়লা রনি, আর এবারে হয়ে গেলেন গোমা রনি। তো বাঙালি জাতি তো আর গোমা রনি এইভাবে বলবে না, তাদের রুচি পছন্দ টেস্ট অনুসারে অ্যাকসেন্টটা ঠিক করে নেবে, উচ্চারণটা ঠিকঠাক করে নিয়ে সঠিক জায়গায় সঠিকভাবে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করবে। তো বেচারির বাবা না দাদা কালামিয়া না ধলামিয়া অনেক আশা করে নাম রেখেছিল গোলাম মওলা রনি, সেটা তারই জীবদশায় চোখের সামনে কোন রকম আকিকা আনুষ্ঠানিকতা ছাড়াই এভাবে পরিবর্তিত হয়ে গেল। গোলাম ময়লা রনি, পরবর্তীতে গোমা রানী। এটা যেন সেই ডারউইনের বিবর্তনবাদের এক জীবন্ত নমুনা। আফসোস রনি সাহেব তার বাপদাদার নামটাকে রক্ষা করতে পারলেন না, তার জন্য ঘৃণা মিশ্রিত এক বালতির সমবেদনা। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা শতাব্দীর শ্রেষ্ঠ বেয়াদব ব্লাডি বিচারপতি শামসুদ্দিন মানিক অথবা কালা মানিকের কথা। তার কিন্তু ইংল্যান্ডের পাসপোর্ট ছিল, এখানে ইউনিভার্সিটিতে তার চাকরি ছিল, কোটি কোটি টাকা ছিল। সে কিন্তু চাইলেই বাকি জীবনটা রাজার হালে এই পশ্চিমে কাটিয়ে দিতে পারতেন। ইনফ্যাক্ট তিনি এখানেই থাকতেন, কিন্তু তিনি এত সীমা লঙ্ঘন করেছেন যে আসমান থেকে ফাইসালা হয়ে গেছে। তার গলায় গামছা, তার মাজায় দড়ি, তার জঙ্গলের মধ্যে কলাপাতায় শুয়ে থাকা, আদালত চত্বরে তার বিচি ফাটানো 14 শিখ, এগুলি আসমান থেকে ফাইসালা হয়ে গেছে। যে কারণে এই দুর্যোগের মুহূর্তে সে কিন্তু আওয়ামী লীগের ওই অর্থে কোনো নেতাও ছিল না, উল্লেখযোগ্য ব্যক্তিও ছিল না। এরপরেও সে বাংলাদেশে অবস্থান করছে এবং এই পরিস্থিতিগুলি তাকে ফেস করতে হয়েছে ডিউ টু সীমা লঙ্ঘন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে এই কালো মানিক তার ধৃষ্টতার চূড়ান্ত নগ্নরূপ প্রকাশ করেছিল দীপ্তি চৌধুরীর একটা অনুষ্ঠানে। কাকতালীয় ভাবে সেই অনুষ্ঠানে এই ম্লেচ্ছ গোলাম মওলা রনি কিন্তু উপস্থিত ছিল এবং সেইখানে সে অত্যন্ত আপত্তিকর ভূমিকা রেখেছে। আপনারা খেয়াল করেছেন যে এই কালামানিক যখন ক্রমাগত দীপ্তি চৌধুরীর উপর নোংরা আক্রমণগুলি করছিল, তখন রনি বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি। অথচ রনির জায়গায় অন্য যে কেউ থাকলে, একটা সাধারণ মানুষ থাকলেও সর্বশক্তি দিয়ে চেষ্টা করত কালামানিককে নিবৃত্ত করতে, কিন্তু রনি টু শব্দটি পর্যন্ত করেনি। বরং আমরা কি দেখলাম, সে মিটমিট করে হেসে যেন আনন্দের সঙ্গে গোটা বিষয়টাকে তিনি উপভোগ করলেন। এবং সবচেয়ে গর্হিত ঘোরতর আপত্তির যে কাজটা করেছেন সেটি হচ্ছে, মানিক যখন সেখান থেকে প্রস্থান করে তখন সে কালা মানিকের উদ্দেশ্যে বলে যে দীপ্তিকে একটু আদর করে দিতে। দেখেন, বাংলাদেশের কালচারে একটা অ্যাডাল্ট মেয়েকে আদর করা বলতে কিন্তু স্নেহ ভালোবাসা বোঝায় না। এটা কিন্তু রনি খুব ভালো করে জানে। এরপরেও সেই নোংরা কাজটা করেছে। সুতরাং ওর অন্তর যে ময়লা আবর্জনার একটা স্তূপ, তার প্রমাণ কিন্তু সেই প্রোগ্রামে সে রেখেছে। সুতরাং ইলিয়াস হোসেন যে তার নাম দিয়েছিল গোলাম ময়লা রনি, সেটি কিন্তু যথার্থ ছিল। পরিশেষে আবারও টকশো হোস্ট এবং আয়োজক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই লম্পটকে অবশ্যই আর আপনাদের ক্যামেরার সামনে ডাকবেন না। আর আল্লাহ যেন আমাদেরকে, সমাজকে, সংসারকে এইরকম লম্পটদের হাত থেকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।